ওকে, সো তাহলে এখন আমরা আজকে ফার্স্টে শুরু করব যে সাউন্ড ওয়েভের যে চ্যাপ্টারটা। এখন এই সাউন্ড ওয়েভের চ্যাপ্টারের মধ্যে ফার্স্টে তো জানতে হবে যে সাউন্ড ওয়েভ কি জিনিস। কাবিও, বলো তো হোয়াট ইজ সাউন্ড ওয়েভ? It is a longitudinal wave. ইট ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ কি করে? Parallel with the direction of the wave motion. The particle movement is parallel to the direction of wave motion. যে ওয়েভ যেদিকে মুভ করে পার্টিকেলের মুভমেন্টের ডিরেকশনটা ওইটার প্যারালাল থাকে। যে টু এন্ড ফ্রো মুভমেন্ট হয়, যে এটা আমরা আরেকটা প্রসেসে, একটা সার্টেন প্রসেসে অর সার্টেন দুইটা জিনিসে এখানে সাউন্ড ওয়েভটা ট্রান্সফার হয়। কিভাবে? বাই আ সিরিজ অফ কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন, তাই না? ওকে, সো তাহলে সাউন্ড ওয়েভের ডেফিনেশন আমরা ফার্স্টে দেখে নিলাম যে সাউন্ড ওয়েভের ডেফিনেশন কি। ইট ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভের মধ্যে কি হয়? The direction of particle vibration is parallel to the direction of wave motion. ওকে, সো তাহলে এটা একটা গেল। দেন আবার কাজটা কি? দেন sound waves travel by a series of compressions and rarefactions. সো তাহলে এই জিনিসগুলো আমরা লিখে রাখতে পারি। ফার্স্ট অফ অল, যে সাউন্ড ওয়েভ ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ। Sound wave is a longitudinal wave which travels by a series of compressions and rarefactions. Compressions and rarefactions আর longitudinal wave কি করে? এটা তো আমরা আগেও পড়ে আসছিলাম যে longitudinal wave কি হবে? The direction of particle vibration will be parallel to the direction of wave motion. ওকে, ভালো কথা। এখন আজকে ফার্স্টে আমরা যে জিনিসটা নিয়ে একটু চিন্তা করব, ফার্স্ট অফ অল, যে আমরা লাইট ওয়েভের জন্য আমরা লাইট ওয়েভের জন্য পড়ে আসছি যে লাইট ওয়েভ ট্রাভেল স্লোলি ইন মোর ডেন্স মিডিয়াম। ওকে, light waves travel slowly in more dense medium and light waves travel faster at less dense medium, তাই না? যে গ্লাসের ভিতর দিয়ে লাইটের স্পিড হলো কম আর এয়ারের মধ্যে লাইটের স্পিড হলো বেশি। কিন্তু সাউন্ড ওয়েভের জন্য ব্যাপারটা উল্টা। এই ব্যাপারটা তোমরা কখনো চিন্তা করছো যে অ্যাকচুয়ালি এটা কেন হয়? যে ডেনসিটি বেশি হলে কেন সাউন্ড ওয়েভের স্পিড বেশি হবে, আর ডেনসিটি কম হলে কেন সাউন্ড ওয়েভের স্পিড কম হবে? কোশ্চেনটা কি করছে বুঝতে পারছো জাবের? যে লাইট ওয়েভের জন্য ডেনসিটি বেশি হলে ভেলোসিটি কমে যায়, আর সাউন্ড ওয়েভের জন্য ডেনসিটি বেশি হলে ভেলোসিটি বেশি হয়। এখন এই ব্যাপারটা আসলে কেমন? যে এখানের মধ্যে আমরা এরকম লিখি সলিডস, লিকুইডস আর গ্যাস। ওকে, সলিডস, লিকুইডস আর গ্যাসের মধ্যে এখন সলিডের মধ্যে কি হবে? ভেলোসিটি হাইয়েস্ট, ভেলোসিটি লোয়েস্ট, মিডিয়াম। ওকে, তো এখন এই ব্যাপারটা কেন, যে আমাদের ডেনসিটি বেশি হলে কেন আমাদের সাউন্ড ওয়েভের ভেলোসিটি বাড়তেছে? এই ব্যাপারটা কেউ বলতে পারবা? পার্টিকেল বেশি না, বেশি ডেন্স ম্যাটেরিয়াল। পার্টিকেল বেশি তো বেশি ডেন্স তো যাইতে তো আরো বেশি কষ্ট হবে, তাই না? ডেনসিটি বেশি হলে মুভমেন্ট আরো বেশি কষ্ট হয় না? হয়, বাট ভাইয়া কম্প্রেশনের জন্য। কম্প্রেশনের জন্য কেমন ব্যাপারটা বলো তো? তাহলে বেশি এনার্জি পাস হবে। বেশি এনার্জি পাস হবে, আচ্ছা।
এখানের মধ্যে অ্যাকচুয়ালি তোমাদেরকে ইকুয়েশনটা যদি দেখাই যে সাউন্ড ওয়েভের অ্যাকচুয়ালি স্পিডের ইকুয়েশনটা কি, সাউন্ড ওয়েভের অ্যাকচুয়ালি স্পিডের ইকুয়েশনটা হলো এরকম যে তোমার ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেনসিটি। ওকে, আসলে কি, আসলে হলো একটা ওয়েভের জন্য ডেনসিটির সাথে ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল। তো তার মানে তো তাইলে তো এখন আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা যে ডেনসিটির সাথে যদি ইনভার্স রিলেশনশিপ থাকে তো তাইলে পরে তো ডেনসিটি বাড়লে স্পিড কমে যাওয়ার কথা, তাই না? যাবে। হ্যাঁ কিন্তু এখানের মধ্যে আরেকটা ব্যাপার আছে যে ভেলোসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কে। এখানের মধ্যে কে হলো রিলেটেড টু ইলাস্টিসিটি। ওকে, কে হলো ইলাস্টিসিটি আর রো হলো ডেনসিটি। সো তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে ডেনসিটি বাড়লে অ্যাকচুয়ালি কি হওয়ার কথা, ভেলোসিটি কমার কথা, কিন্তু সলিড ইজ মোর ইলাস্টিক দেন লিকুইডস এন্ড গ্যাসেস। তো ইলাস্টিকের ব্যাপারটা আমাদের সাউন্ড ওয়েভের জন্য কেন ইম্পর্টেন্ট? বিকজ সাউন্ড ওয়েভ কিভাবে ট্রাভেল করে, বাই আ সিরিজ অফ কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন। ওকে, সো এই যে কম্প্রেশন আর রেয়ারফ্যাকশনের থ্রুতে যে সে ট্রাভেল করবে, তো এখন তার কি লাগবে, সে যত ইলাস্টিক ম্যাটেরিয়াল পাবে তাকে তত ইজিলি ডিফর্ম করতে পারবে, তার ভিতর দিয়ে পাস করে ফেলতে পারবে। বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছি? যে সাউন্ড ওয়েভের ডিপেন্ডেন্সি কিসের কিসের উপর, একটা হলো ইলাস্টিসিটি অফ দা ম্যাটেরিয়ালের উপর, আর একটা হলো ডেনসিটি অফ দা ম্যাটেরিয়ালের উপর। সো তাহলে যেই ম্যাটেরিয়াল যত ইলাস্টিক হবে তার ভিতর দিয়ে ওয়েভের ট্রাভেল করা তত ইজি, যেই ম্যাটেরিয়াল যত লেস ইলাস্টিক হবে তার ভিতর দিয়ে ট্রাভেল করা তত কষ্ট। সো এখন সলিডের ডেনসিটি না যত বেশি, হ্যাঁ, সলিডের ডেনসিটি না যত বেশি তার থেকে তার ইলাস্টিসিটি অনেক অনেক বেশি। সো তাহলে ওভারঅল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু কে বাই রো। সো তাহলে কে এর ইফেক্ট যদি বেশি হয় এন্ড ডেনসিটির ইফেক্ট যদি কম হয়, সো তাহলে ওভারঅল আমাদের কি হবে, ভেলোসিটি বাড়বে নাকি কমবে? পারার কথা। বাড়বে। বাড়ার কথা। তো ওই জিনিসটাই হইতেছে এখানের মধ্যে, বুঝতে পারছো? যে অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি ডেনসিটি বাড়লে পরে ভেলোসিটি কমার কথা। ওকে, ইন রিয়েলিটি ডেনসিটি বাড়লে পরে ভেলোসিটি কমার কথা, কিন্তু কেন সলিডে ভেলোসিটি বেশি থাকে? বিকজ তার কি বেশি, ইলাস্টিসিটি বেশি। সো ইলাস্টিসিটির ব্যাপারটা আমরা যখন নাকি বড় হব, ইউনিভার্সিটিতে উঠবো, তখন যাই শিখবো। এগুলো আমাদের এ লেভেলসেও নাই, তোমাদেরকে শুধু বলে রাখলাম যেন তোমরা ব্যাপারটা ভুল অ্যান্সার না দাও। ওকে, যে তোমরা এখানের মধ্যে বলে রাখলা যে ডেনসিটি বেশি হলে ভেলোসিটি বেশি, ডেনসিটি কম হলে ভেলোসিটি কম। ওকে, কিন্তু ব্যাপারটা তো আসলে ঠিক না, তাই না? ব্যাপারটা তো আসলে উল্টা, যে ডেনসিটি বেশি হলে তো ভেলোসিটি কম হওয়ার কথা। সো তাহলে কেন সলিডের মধ্যে সাউন্ডের ভেলোসিটি বেশি? দা ফ্যাক্ট ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু ইলাস্টিসিটি। তো তাহলে তোমাদের যেন মাথার মধ্যে ভুল কোনো কনসেপ্ট ঢুকে না থাকে, এর জন্য এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে রাখলাম। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? কাবিও? আমি বুঝি নাই। আচ্ছা, এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে তোমাদেরকে আমি বলছিলাম কি, খেয়াল করো, বলছি যে সলিডের ভিতরে সাউন্ডের ভেলোসিটি সবচেয়ে বেশি, কত? 6000 মিটার পার সেকেন্ড। লিকুইডের ভিতরে তার স্পিড হলো 1500 মিটার পার সেকেন্ড, আর গ্যাসের মধ্যে তার স্পিড হলো 340 মিটার পার সেকেন্ড। সো এখন এখানের মধ্যে তুমি একটা ব্যাপার ফার্স্টেই নোটিস করতে পারলা যে ডেনসিটি যত বেশি ভেলোসিটি তত বেশি, ডেনসিটি যত কম ভেলোসিটি তত কম। এখন তুমি যদি ভিতরের ব্যাপারগুলো পুরোপুরি না বুঝো, তো তাহলে তোমার মাথায় একটা কনসেপ্ট এমন বিল্ড আপ হইতে পারে যে কি জিনিস, যে ডেনসিটি যত বেশি হবে ভেলোসিটি তত বেশি হবে, ডেনসিটি যত কম হবে ভেলোসিটি তত কম হবে, তাই না কাবিও? না, কি বলছো আমি বুঝি নাই। ইলাস্টিসিটি যত বেশি হবে তত বেশি হবে না ভেলোসিটি। ওই তো ওইটা পরে, আমি ফার্স্টে এই কথাটা ইলাস্টিসিটির কথা এটা পরে আসতেছি। ফার্স্টে এটা বললাম যে তোমাকে আমি বললাম যে সলিডের মধ্যে সাউন্ডের স্পিড হলো 6000 মিটার পার সেকেন্ড, লিকুইডের মধ্যে হলো 1500, গ্যাসের মধ্যে হলো 340। সো এখন তোমার মাথায় ফার্স্টে একটা এরকম একটা কিছু চিন্তা হইতে পারে, কি চিন্তা হইতে পারে, যে যত ডেনসিটি বেশি হবে তত কি হবে, যত ডেনসিটি বেশি হবে তত ভেলোসিটি বেশি হবে, এমন একটা ব্যাপার তোমার মাথায় আসতে পারে। কিন্তু ইন রিয়েলিটি ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেনসিটি। ওকে,
ভেলোসিটি আসলে ডেনসিটির সাথে হলো ইনভার্সলি প্রপোর্শনাল। তো তার মানে কি ডেনসিটি বাড়লে অ্যাকচুয়ালি ভেলোসিটি কি হওয়ার কথা কাবিও? ডেনসিটি বাড়লে ভেলোসিটি অ্যাকচুয়ালি কম হওয়ার কথা, তাই না? সবাই কি ব্যাপারটা ফলো করতে পারতেছো কি বলতেছি? মতখর? হ্যাঁ হ্যাঁ মতখর বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে ফার্স্ট এর কাজটা কি, তোমাকে ভেলোসিটির ভ্যালুগুলা বললে প্রথমে তোমার মাথায় আসতে পারে যে ডেনসিটির সাথে মনে হয় ভেলোসিটি ডাইরেক্টলি রিলেটেড, কিন্তু অ্যাকচুয়ালি তারা হলো ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে আমরা এই ব্যাপারটাকে তাহলে কিভাবে জাস্টিফাই করতে পারবো যে ডেনসিটি বেশি হলে তো ভেলোসিটি কম হওয়ার কথা, সো তাহলে ভেলোসিটি কেন বেশি? বিকজ ভেলোসিটি শুধু ডেনসিটির উপরে ডিপেন্ড করে না, ভেলোসিটি আরেকটা জিনিসের উপরে ডিপেন্ড করে যাকে আমরা কি বলি, ইলাস্টিসিটি বলি। ওকে, যাকে আমরা কি বলি, ইলাস্টিসিটি, যে ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলাস্টিসিটি। তো এখন ইলাস্টিসিটি যত বেশি হবে ভেলোসিটি তত বেশি হবে, ইলাস্টিসিটি যত কম হবে ভেলোসিটি তত কম হবে। তো তাহলে ওভারঅল যে ইলাস্টিসিটি এন্ড ডেনসিটি দুইটার ওভারঅল ইফেক্ট একসাথে কনসিডার করার পর তখন দেখা গেছে কি যে সলিডের ভিতরে ভেলোসিটি বেশি, তো তার মানে কি সলিডের ইলাস্টিক প্রপার্টি আর সলিডের ইলাস্টিসিটি অনেক 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 বেশি। ঠিক আছে, তো এর জন্য সলিডের ডেনসিটি বেশি হওয়া সত্ত্বেও, হ্যাঁ, সলিডের ডেনসিটি বেশি হওয়া সত্ত্বেও সলিডের কি হয়ে গেছে, ভেলোসিটি অনেক বেশি হয়েছে। কেন? বিকজ তার ইলাস্টিসিটি অনেক অনেক বেশি। বুঝা গেছে ব্যাপারটা কি বললাম মাইশারা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারটা শুধু মাথায় রাখবা, এগুলো তোমাদেরকে কোশ্চেনে কখনো জিজ্ঞাসা করবে না, এক্সামে কখনো আসবে না, শুধু বলে রাখলাম ব্যাপারটা যে অ্যাকচুয়ালি সাউন্ডের ভেলোসিটি সলিডে বেশি হওয়ার রিজন এইটা না যে সলিডের ডেনসিটি বেশি, সলিডে তার ভেলোসিটি বেশি হওয়ার রিজন হলো বিকজ সলিডের ইলাস্টিসিটি বেশি। আর এগুলা জিনিস তোমরা যদি বড় হও, বড় হয়ে এরকম লাইনে পড়লে পরে তখন পাবা। বুঝতে পারছো? কারো কি এগুলা নিয়ে আর কোনো কনফিউশন আছে? নাহিফা, রাইসা? ওকে, রাইসা বুঝতে পারছো? রাইসাকে কোশ্চেন জিজ্ঞাসা করলে পরে ফার্স্ট একবার ডিসকানেক্ট হয়, এরপর যা কানেক্ট হয়, এরপর যা অ্যানসার দেয়। আচ্ছা, সো তাহলে আমরা এর পরের জিনিসটা দেখি। বুঝছি ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা এর পরের ব্যাপারটা দেখি যে মেজারিং দ্য স্পিড অফ সাউন্ড। মেজারিং দ্য স্পিড অফ সাউন্ড। তো এখন আমরা কি কি প্রসেস পড়ছিলাম একটা বলো তো, এটা কে বলবা? এটা জাসরিন বলো। সাউন্ডের স্পিড মেজারমেন্টের একটা টেকনিক বলো। ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড কিভাবে করে এটা? সার্টেন ডিস্টেন্সে দাঁড়ায় এক পাশ থেকে 2 পিসেস অফ উড হচ্ছে একজন ব্যাং করে আর আরেকজন হচ্ছে সেটা রেকর্ড করে কতক্ষণে আসছে, তারপরে রিপিট দ্য প্রসিজিওর এট লিস্ট 6 টাইমস, তারপরে এভারেজ ক্যালকুলেট করে, এরপরে তারপরে আমরা v ইকুয়ালস টু d/t দিয়ে স্পিডটা বের করি। ভেরি গুড। সো তাহলে ডিরেক্ট মেথড এই প্রসিডিওর কি কারো কোনো কনফিউশন আছে? জাসরিন যেটা বললো। না ভাইয়া। ওকে, তো এরপর তাহলে জাসরিন তুমি একো মেথডটাও বলে ফেলো। একো মেথডটা কিভাবে কাজ করবে? তুমি তো অনেক সুন্দর বলতে পারো, একো মেথডটা বলো তো। ইকো মেথডটা ভাইয়া অত মনে নাই, কিন্তু একটা দেওয়ালের থেকে একটা ডিস্টেন্সে দাঁড়াবো, এরপরে তারপরে কোনো একটা সাউন্ড ক্রিয়েট করব আর মেক শিওর করব যাতে মানে দেওয়ালটা সাউন্ড অ্যাবজর্ব না করে। ও আমার সাথে একটা ফ্রেন্ডও দাঁড়াবে, ও হচ্ছে ইয়া করবে মানে মেজার করবে যে কতক্ষণে ও সাউন্ডটা শুনতে পাচ্ছে। হ্যাঁ, স্টপ ওয়াচ দিয়ে সেটা সাউন্ডটা মেজার করবে। হ্যাঁ, এভাবে অনেকবার রিপিট করব মিনিমাম 10 টাইমস, তারপরে যে v ইকুয়ালস টু d/t দিয়ে তারপরে স্পিডটা বের করব। এখানে ডিসটেন্সটা কতবার ট্রাভেল করতেছে জাসরিন? একো মেথডে একবার যাইতেছে, একবার আসতেছে, দুইবার, সো তাহলে তার 2d মানে
2D ইকো 2D মেথডের জন্য আমাদের ফর্মুলা কি হবে? v is equal to 2d divided 2D by বাই time, T। তাই না? হ্যাঁ, ওকে, সো তাহলে ইকো মেথডটা কি নাহিফা আরো ভালো মতো বলতে পারবা? নাহিফা, আচ্ছা, সো তাহলে ইকো মেথডের ফার্স্টে আমি একটা ডায়াগ্রাম এঁকে প্রথমে দেখাই যে ইকো মেথডের ব্যাপারটা কিভাবে কাজ করবে। ওকে, সো এইটা হলো আলিফ, এটা হলো আলিফের ফ্রেন্ড, এটা হলো ওয়াল। ওকে, এখন আলিফ আর আলিফের ফ্রেন্ড ওয়ালের থেকে কতটুকু দূরে দাঁড়ায় আছে এইটা তারা একটা মেজারিং টেপ দিয়ে, হ্যাঁ, এটা তারা একটা মেজারিং টেপ দিয়ে বের করলো। সো তাহলে এই ডিসটেন্স হলো ডি, যে ডিসটেন্সের ভ্যালুটা তারা মেজারিং টেপ দিয়ে মেজার করে রাখছে। তারা কি মেক শিওর করবে? দে উইল মেক শিওর দ্যাট ওয়াল আর তাদের মাঝে কি না থাকে, কোনো সাউন্ড অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল না থাকে, এন্ড ওয়ালটাও যেন কোনো সাউন্ড অ্যাবজর্ব না করে। এখন সে কি করবে? আলিফ সাউন্ড প্রডিউস করবে, যে 2 পিসেস অফ উড নিয়ে এরকম বাড়ি দিবে, এন্ড আলিফের ফ্রেন্ড কি করবে? যখন আলিফ ওই 2 পিসেস অফ উডটা ফার্স্টে হিট করলো তখন যে স্টপওয়াচটা অন করবে, এন্ড সাউন্ডটা যে আবার ফেরত আসতে যতটুকু টাইম লাগলো তখন কি করবে? স্টপওয়াচটাকে অফ করবে। এই কাজ একটা করতে পারে যে শুধু একটা ইকো নিল, অর সে এমন একটা কাজ করতে পারে, কি করতে পারে? আলিফ এমন একটা কাজ করবে, খেয়াল করো, ফার্স্টে সে একটা সাউন্ড প্রডিউস করলো, সাউন্ডটা গেল, সাউন্ড যখন প্রডিউস করছে তখন থেকে কিন্তু স্টপওয়াচ অন করা। ফার্স্ট সাউন্ডটা প্রডিউস করলো, ফার্স্ট ক্ল্যাপ দিছে তখনই স্টপওয়াচ অন করছে। নাও সাউন্ডের ইকো যখন নাকি আসছে তখন আলিফের ফ্রেন্ড স্টপওয়াচ অফ করবে না। আলিফ শুধু কি করবে? ইকোটা শোনার পর সে আবার সাউন্ড প্রডিউস করবে, সাউন্ড যাবে আবার আসবে, ইকোটা শোনার পর আলিফ আবার সাউন্ড প্রডিউস করবে। তো এরকম সে একটা রিদম ক্রিয়েট করবে। ওকে, যে ইকো যা সাউন্ডটা যাচ্ছে, ইকো ফেরত আসলো, ইকো ফেরত আসার পর স্টপওয়াচ অফ করতেছি না, ইকো ফেরত আসার পর আবার নতুন করে সাউন্ড জেনারেট করতেছি। ওকে, তো এইভাবে করে করে কি করতেছে? ফার্স্ট সাউন্ড জেনারেট করতে সময় স্টপওয়াচ যে সেই অন করছি, এরপর শুধু ইকো আসতেছে আর কি করতেছে? নতুন করে আবার সাউন্ড জেনারেট করতেছে, এরপর আবার ওইটার ইকো শোনার পর এরপর আবার সাউন্ড প্রডিউস করতেছে। এইভাবে করে আমাদের কাজটা চলতেছে। এমন করতে 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 আমরা 20টা ইকো, ঠিক আছে, মনে করো 20টা ইকো যাইতে আর আসতে, যে 20টা সাউন্ড গেল এন্ড 20টা ইকো ফেরত আসলো, এই টাইমটা কতটুকু লাগলো ওই টাইমটা ফার্স্টে রেকর্ড করলো। যে ফার্স্টের সাউন্ডের সময় স্টপওয়াচ যে অন করছে, এরপরে সাউন্ড যাবে আসবে, সাউন্ড প্রডিউস করলো, স্টপওয়াচ অফ করি নাই, সাউন্ড যাবে আসবে, সাউন্ড ফেরত আসলো কিন্তু স্টপওয়াচ অন করে নাই, আবার নতুন সাউন্ড যাবে আসবে, এরকম করতে করতে 20 বার এমন হওয়ার পর, হ্যাঁ, 20 টাইমস এমন হওয়ার পর দেন ফাইনাল 20 নাম্বার ইকো শোনার পর দেন স্টপওয়াচ অফ করা হবে। ওকে, 20 নাম্বার ইকো শোনার পর আমরা কি করলাম? স্টপওয়াচটাকে অফ করলাম। এইটা আমরা কেন করলাম? যে ফার্স্টে একটা সাউন্ড ওয়েভ নিয়ে কাজ করলে কি সমস্যা? ব্যাপারটা খেয়াল করো, হিউম্যান রিঅ্যাকশন টাইম, হ্যাঁ, হিউম্যান রিঅ্যাকশন টাইম যে স্টপওয়াচ অন করাতে আর অফ করাতে ইউজ হবে না, যে সে সাউন্ডটা শুনতেছে আর সাউন্ডটা দেখতেছে প্রডিউস করা হচ্ছে, সো তাহলে সে স্টপওয়াচ অন করতে করতে একটা টাইম যাবে, রিঅ্যাকশন টাইম, হিউম্যান রিঅ্যাকশন টাইম। ইকোটা শোনার পর তার সেন্স আসার পর দেন সে আবার ওটাকে স্টপ করতে একটা সার্টেন টাইম যাবে, সো তাহলে ওখানে আবার হিউম্যান রিঅ্যাকশন টাইম। এখন ব্যাপারটা খেয়াল করো, তুমি যদি জাস্ট একটা ইকোর জন্য স্টপওয়াচ অন করো অফ করো, সো তাহলে একটা ইকো যাইতে আর আসতে তো এত বেশি সময় লাগবে না, সো তাহলে তোমার মেজার্ড টাইমের ভ্যালু অনেক কম। মনে করো তোমার হিউম্যান রিঅ্যাকশন টাইম থাকে কত জানো? অ্যাপ্রক্সিমেটলি 0.2 সেকেন্ড। ওকে, এটা হলো হিউম্যান রিঅ্যাকশন টাইম, ঠিক আছে? এটা হলো হিউম্যান রিঅ্যাকশন টাইম কত? অ্যাপ্রক্সিমেটলি 0.2 সেকেন্ড, প্লাস মাইনাস 0.2 সেকেন্ড, এইভাবে আমরা লিখি ব্যাপারটাকে। এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে তোমার মেজার টাইমের ভ্যালু, যে ইকো যাইতে আর আসতে যদি তোমার টাইম নেয় হলো মনে করো 0.80 সেকেন্ড, তো তার মানে তুমি টাইম রেকর্ড করছো 0.80, যার মধ্যে 0.2 সেকেন্ড অন করতে সময় একবার গেছে, অফ করতে সময় একবার গেছে।
সো তার মানে তোমার যে টাইমটা মেজার করছো ওই টাইমের ভ্যালুটা কি অনেক বেশি আনসার্টেইন হবে। অনেক বেশি আনসার্টেইন মানে তুমি ব্যাপারটা আসলে পুরোপুরি শিওর হইতে পারবা না যে তোমার অ্যাকচুয়ালি মেজার টাইমের ভ্যালুটা কত, বিকজ তোমার মেজার টাইমের ভ্যালুটা এত কম, এর মধ্যে আবার হিউম্যান রিঅ্যাকশন টাইম যে অন আর অফ করতে সময় একটা সার্টেন টাইম তোমার খরচ হয়ে গেছে। সো তাহলে কি তোমার মেজার টাইমের ভ্যালু যত কম হবে তখন কি তোমার আনসার্টেনটিটা, হ্যাঁ, যে তোমার আনসিওরিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এইটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করলাম, এইটা অ্যাভয়েড করার জন্য আমরা 20 বার ইকো নিলাম। সো তাহলে 20 ইনটু 0.8 করলে পরে কত হয় যাবে? 16 সেকেন্ড। 16 সেকেন্ড। সো এখন এখানে মধ্যে দেখো যে এখন এই 16 সেকেন্ড হলো টোটাল টাইম তুমি রেকর্ড করছো। এখন এই 16 সেকেন্ডের মধ্যে তোমার 0.2 সেকেন্ড গেছে অন করতে, 0.2 সেকেন্ড গেছে অফ করতে। সো এখন দেখো 16 সেকেন্ডের কাছে, হ্যাঁ 16 সেকেন্ডের কাছে এই 0.2 0.2 এগুলা কি অলমোস্ট নেগলিজিবল অ্যামাউন্ট অফ টাইম না? সো তাহলে এখন হিউম্যান রিঅ্যাকশন টাইমটা কি করবে না, আমাদের মেজার্ড ভ্যালুর উপর এত বড় কোনো ইফেক্ট আনবে না। কিন্তু আমরা যদি 0.8 সেকেন্ড নিতাম, 0.8 সেকেন্ডের মধ্যে 0.2 সেকেন্ড লেগে গেছে স্টপওয়াচ অন করতে, 0.2 সেকেন্ড লেগে গেছে স্টপওয়াচ অফ করতে। সো তাহলে কি আমাদের ওভারঅল আনসার্টেইনটি ইন দা ক্যালকুলেশন অনেক বেশি বেড়ে যাইতো। তো এর জন্য আমরা কি করলাম, এর জন্য আমরা একটা সিঙ্গেল একর জন্য রিডিং না নিয়ে কি করলাম, মাল্টিপল কতগুলি একর জন্য রিডিং নিছি। ব্যাপারটাকে তোমাদেরকে বুঝাইতে পারছি যে আসলে আমরা এতগুলা একর জন্য একবারে কেন টাইম নিলাম, বারবার কেন স্টপওয়াচটা অন অফ করি নাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া কিছু মারিহা বুঝতে পারছো? হ্যাঁ এখানে আচ্ছা এখানের মধ্যে তোমার ব্যাপারটা দেখো যে তুমি একটা সার্টেন কোন একটা মেজারমেন্ট নিবা। এখন এই মেজারমেন্টের মধ্যে তোমার যদি কি থাকে, আনসিওরিটি বেশি থাকে, যে যতটুকু না মেজার করলা তার থেকে তোমার আনসিওরিটির ভ্যালুটা বেশি। হোয়াট ই হ্যাভ স্ট্যান্ডার্ড 5 এটা কার অ্যাকাউন্ট ছিল, মাত্র জয়েন করে আবার গেছে গিয়া। আচ্ছা সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার হিউম্যান রিঅ্যাকশন টাইমটা তো ফিক্সড, এটা তুমি কত লম্বা টাইম ধরে টাইমের রিডিং নিতেছো, কত কম টাইম ধরে টাইমের রিডিং নিতেছো, এটা থেকে চেঞ্জ হবে না। হিউম্যান রিঅ্যাকশন টাইম ডিপেন্ড করে হিউম্যান ইম্পালসের উপর, যে তারা কত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে পারতেছে। ওকে, সো তাহলে হিউম্যান রিঅ্যাকশন টাইম হলো ফিক্সড একটা জিনিস। সো এখন তুমি যত বেশি নাম্বার অফ যত বেশি ডিউরেশন অফ টাইম ধরে তুমি রিডিংটা নিবা, তখন তোমার অন আর অফ করতে যে একটা সার্টেন রিঅ্যাকশন টাইমের টাইমটা চলে যাচ্ছে, ওই টাইমটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর উপর এত বড় কোনো ইফেক্ট আনবে না। তোমাদেরকে আমি ব্যাপারটা ক্যালকুলেট করে দেখাই, তাইলে পরে তোমরা জিনিসটা বুঝতে পারবা। যে মনে করো আমি তোমাদেরকে ডিসটেন্স দিলাম, ডিসটেন্সের ভ্যালু দিলাম মনে করো কত, এখানের মধ্যে ডিসটেন্সের ভ্যালু হলো 50 মিটার। ওকে, ডিসটেন্সের ভ্যালু দিলাম 50 মিটার। নাও আমি যদি একটা সিঙ্গেল একো নেই, হ্যাঁ আমি যদি একটা সিঙ্গেল একো নেই, তো এখন সিঙ্গেল একোর জন্য দেখো 0.2 সেকেন্ড 0.2 সেকেন্ড এটা আমার প্লাস মাইনাস আনসার্টেনটিতে যদি চলে যায়, আমার মেজার্ড ভ্যালু হিসেবে থাকতেছে কত, মাত্র 0.4 সেকেন্ড। তো এখন এখানের মধ্যে দেখো যে velocity is equal to কি 2 into distance divided by time taken, তাই না? 2 into distance divided by time taken। আর এখানের জন্য 16 সেকেন্ডের মধ্যে 0.2 চলে গেল কি রিঅ্যাকশন টাইম হিসেবে। তো তাহলে আমার বাকি থাকে কত, 15.6 সেকেন্ড, তাই না জাবের? তো তাহলে এখানের জন্য 50 ইনটু কয়বার নিছি, 20 বার, তাই না? সো 20 বার 50 মিটার গেছে আসছে। তো তাহলে 50 মিটার যাইতে সময় একবার, আসতে সময় একবার, তো এর জন্য মাল্টিপ্লাইড বাই 2। আর এখানে ডিভাইডেড বাই কত করব, ডিভাইডেড বাই টোটাল টাইম 15.6। এখন এই দুইটা ভেলোসিটির ভ্যালু বলো তো কোনটা কত আসে? ফার্স্ট এরটা 250।
এটা আসে 250 আর এটা 128.2. 128.2 ওকে। সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি দেখো, যে যখন নাকি আমরা কি করতেছি, এটা এত বড় ডিফারেন্স কেন আসলো? জাবের ইনটু 2 করছিলা? করছি তো। এত বড় ডিফারেন্স আসবে এর জন্য? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি খেয়াল করো। বেসিক আমাদের লজিকটা হলো এটা, যে তুমি যত রিডিং, যত লম্বা, যত বড় রিডিং নিবা, ঠিক আছে, তুমি যত বড় অ্যামাউন্ট অফ লেন্থ মেজার করবা আর বড় ডিউরেশন অফ টাইম মেজার করবা, তোমার কি হবে, তত আনসার্টেনিটি কম আসবে। এই আনসার্টেনিটির ব্যাপারগুলো আমরা যত বড় হব তত আর ওখানের মধ্যে আস্তে আস্তে শিখবো। শুধু তোমাদের এই প্রসিডিওরটা বললাম কেন, বিকজ তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে, হ্যাঁ, যে তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে তোমরা এই জিনিসটা পাবা, যে স্টুডেন্ট বুক এই যে এখানের মধ্যে দেখো স্টুডেন্ট বুকের এটা সবাই দেখতে পাইতেছো এক্সট্রাক্টটা, যে প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেট দ্য স্পিড অফ সাউন্ড ইউজিং একোজ। সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, you can measure the speed of sound using 2 bits of wood and a stopwatch. Stand some distance away from a friend, start the stopwatch when you see her bang the two bits of wood together, and stop the stopwatch when you hear the sound. Now using the equation v is equal to d by t, you can calculate the speed of sound. এখন এখানের মধ্যে তুমি কি করছো, জাস্ট সাউন্ডটা যাইতে সময় যতটুকু টাইম লাগলো ওই জিনিসটা মেজার করছো। সো তাহলে তোমার এই যে হিউম্যান রিঅ্যাকশন টাইম, স্টপওয়াচ অন এন্ড অফ করার সময়, ওই ব্যাপারটা কিন্তু সেমই আছে, কিন্তু তাহলে তোমার এখানের মধ্যে কি হলো, মেজার টাইমের ভ্যালু অনেক কম। সো মেজার টাইমের ভ্যালু যত কম হবে আনসার্টেনিটি তত বেশি হবে। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, the answer you are likely to get will not be very accurate. কেন? unless you have a very good eyesight and very fast reaction. যে তোমার হিউম্যান রিঅ্যাকশন টাইমের ইফেক্টটা খুবই বড় ভাবে ইফেক্ট ফেলবে এখানের জন্য। কেন? বিকজ মেজার টাইমের ভ্যালুটা অনেক কম। ওকে, এখন বলতেছে you can obtain a more accurate measurement using echoes, sound that are reflected off a surface, যে রিফ্লেকশন অফ সাউন্ড কে echo বলা হয় আর কি। ওকে, তো কি বলতেছে, both you and your friends stand at least 50 meters away from a large wall or building. Bang the 2 pieces of wood together and listen for the echo. Bang the pieces of wood together each time you hear the echo. This will create a rhythm of claps. Okay, ask the friend to time you doing 20 claps. যে 20 বার ক্ল্যাপ করলা, সাউন্ডটা গেল এন্ড আসলো, টোটাল কতটুকু টাইম লাগলো এটা বের করলা। During this time the sound will have traveled for example 50 meter into 20 into 2, যে to the wall and back 20 times, and you can divide this distance by the total time taken. তো তাহলে পরে তুমি ওখান থেকে কি পেয়ে যাবা, স্পিড অফ সাউন্ডটা পাবা। ওকে, সো এখন এখানের মধ্যে যে 20 বার যে আমরা টোটাল টাইমের রিডিংটা নিলাম, এটাতে কি করছি, আমরা মেজার টাইমের ভ্যালুটাকে বাড়ায় নিছি। ওকে, মেজার টাইমের ভ্যালুটাকে বাড়ায় নিছি, তো তাইলে পরে আমাদের কি হবে, আনসার্টেনিটিটা কমে যাবে। বুঝা গেছে ব্যাপারটা ফারিহা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের স্পিড অফ সাউন্ডের মেজারমেন্টের কাজ। ওকে, স্পিড অফ সাউন্ডের মেজারমেন্টের কাজটা আমাদের এখানের মধ্যে থেকে গেল। নাও আমাদের যে জিনিসটা নিয়ে আমরা এখন ফোকাস করব এটা হলো অসিলোস্কোপ। ওকে, অসিলোস্কোপ, মোর স্পেসিফিক্যালি এটাকে সিআরও বলে, যে ক্যাথোড রে অসিলোস্কোপ। ক্যাথোড রে অসিলোস্কোপ। এখন অসিলোস্কোপ ব্যাপারটা কি, অসিলোস্কোপ জিনিসটা কি করে, অসিলোস্কোপ হলো এরকম একটা ডিভাইস। ওকে,
যেটাতে তুমি এরকম মাইক্রোফোনের ইনপুট দিতে পারো, যে তোমার হাতে এরকম একটা মাইক্রোফোন আছে, ওকে, এরকম একটা মাইক্রোফোন আছে। এখন তোমার এই মাইক্রোফোনে যেই মাইক্রোফোনটা কি করবে, মাইক্রোফোন ক্যান ডিটেক্ট সাউন্ড, ওকে, মাইক্রোফোন এরকম সাউন্ড ওয়েভ ডিটেক্ট করলো। এখন তোমার অসিলোস্কোপের মধ্যে কি করবে, অসিলোস্কোপের মধ্যে এরকম গ্রিড আঁকা আছে। তো এখন এখানের মধ্যে তোমার সাউন্ড ওয়েভের এই প্যাটার্নটা শো করবে। তো এখন তোমার যদি ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি দেখায়, ওয়াই অ্যাক্সিসে যদি তোমার ডিসপ্লেসমেন্টটা বেশি দেখায়, সো তাহলে ওখানের মধ্যে কি হবে, আমরা বলবো যে অ্যামপ্লিটিউড অফ দ্য সাউন্ড ইজ হাইয়ার। তো তার মানে কি, সাউন্ডের লাউডনেস অনেক বেশি, ওকে। আর যদি আমরা দেখি যে ডিসপ্লেসমেন্ট অনেক কম, তো তখন আমরা বলবো অ্যামপ্লিটিউড কম। সো তাহলে amplitude and loudness are related to one another, যে amplitude যত বেশি loudness of the sound তত বেশি, amplitude যত কম loudness of the sound তত কম, ওকে। এন্ড আরেকটা জিনিস, যে এখানের মধ্যে আমাদের আরেকটা ব্যাপার কি বলা যায়, আরেকটা জিনিস বলা যায় যে এই যে এখানে যে দুইটা ওয়েভ আঁকলাম, একটা গ্রিন কালার দিয়ে একটা অরেঞ্জ কালার দিয়ে, এখন এই গ্রিন কালার আর অরেঞ্জ কালারের মধ্যে এখানে ডিফারেন্সটা কি, দুইটার অলমোস্ট অ্যামপ্লিটিউড সেম, কিন্তু একজনের ফ্রিকোয়েন্সি বেশি, একজনের ফ্রিকোয়েন্সি কি কম। সো তাহলে ফ্রিকোয়েন্সির সাথে কোন জিনিসটা রিলেটেড সাউন্ডের, জাবের? ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড হলো পিচ, ওকে। পিচ এন্ড ফ্রিকোয়েন্সি আর রিলেটেড টু ইচ আদার, যে ফ্রিকোয়েন্সি যত বেশি তত হাই পিচ, ফ্রিকোয়েন্সি যত কম তত লো পিচ। ব্যাপারটা কেমন, যে মনে করো তোমাদের কতগুলি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে না, যে সেম নোট, হ্যাঁ, যে মিউজিকের কতগুলো এরকম নোটগুলি কতগুলো এরকম লেখা থাকে কেমন কেমন ওয়েতে। তো এখন তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে মনে করো একটা এরকম একটা স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট আছে, ওকে, এরকম একটা স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট আছে। এরপরে আর একটা এরকম একটা স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট আছে, একটা হলো গিটার আর একটা হলো তোমার শর্ট স্ট্রিং এর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, উকুলেলে হতে পারে, ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, তোমার স্ট্রিং এর লেন্থের সাথে, হ্যাঁ, স্ট্রিং এর লেন্থের সাথে সাউন্ডের ফ্রিকোয়েন্সি রিলেটেড। এইগুলা ব্যাপার তোমরা বড় হইলে পরে শিখবা, যে লেন্থ অফ দ্য স্ট্রিং ডিটারমাইন্স কত ফ্রিকোয়েন্সির সাউন্ড প্রডিউস হবে, ওকে। আর লেন্থ অফ দ্য স্ট্রিং যত বেশি হবে, ফ্রিকোয়েন্সির সাথে ওরকম আমাদের অন্যরকম রিলেশন থাকে। সো এখন এখানের মধ্যে দেখো তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে কি লেখা, যেখানের মধ্যে দেখো যে স্ট্রিং এর লেন্থ যত শর্ট হবে, যে ভায়োলিনের স্ট্রিং এর লেন্থ হলো শর্ট, আর ওইটার ভায়োলিনের সাউন্ড কি অনেক বেশি কানে লাগে, বিকজ ওইটার কি ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তো তার মানে লেন্থ যত ছোট হবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। আর একটা চেলো, এই যে এটা একটা চেলো, হ্যাঁ, তো একটা চেলোর স্ট্রিং থাকে লম্বা, তো স্ট্রিং এর লেন্থ যত বড় হবে লম্বা হবে তার ফ্রিকোয়েন্সি তত কম হবে, মানে ওইটা হবে লো পিচ, ঠিক আছে। যে সেম মিউজিক মনে করো বাজাইতেছে, একটা ভায়োলিন দিয়ে একটা চেলো দিয়ে সেম মিউজিক বাজাইতেছে, তুমি দেখবা যে চেলোটার তোমার কানে সাউন্ডটা কম লাগবে, বিকজ ওখানের মধ্যে ফ্রিকোয়েন্সিটা কম, সো তার মানে পিচ হবে কম, ওকে। যে এই জিনিসটা বলছে দেখো, যে লার্জার অবজেক্টস ভাইব্রেট মোর স্লোলি, সো তাহলে স্লোলি ভাইব্রেট করলে ফ্রিকোয়েন্সি হবে কম, তো তার মানে পিচ হবে কম। আর স্মলার অবজেক্টস লাইক স্ট্রিং ইন আ ভায়োলিন, ওইটা কি করবে, বেশি তাড়াতাড়ি ভাইব্রেট করবে, সো তার মানে ফ্রিকোয়েন্সি হবে বেশি। সো তাহলে দিস সাউন্ডস আর হার্ড অ্যাজ নোটস উইথ আ হাই পিচ। ব্যাপারটা কি বুঝতে পারছো, যে পিচ আর ফ্রিকোয়েন্সির সাথে আমাদের রিলেশনটা কেমন? হ্যাঁ 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 ভাইয়া। ওকে, সো তাহলে পিচ আর ফ্রিকোয়েন্সির ব্যাপারটা আমরা দেখে নিলাম। এরপর আমাদের কাজটা কি, এরপর আমাদের মোরলেস এই ব্যাপারগুলা আগের পড়া। এখন এখানের মধ্যে অডিবল রেঞ্জ, হিউম্যান অডিবল রেঞ্জ কত, হিউম্যান অডিবল রেঞ্জ হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, ওকে। হিউম্যান অডিবল রেঞ্জ হলো 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত। তো 20 হার্টজ এর কম হইলে পরে আমরা ওটাকে কি বলি, ইনফ্রাসাউন্ড। ইনফ্রাসাউন্ড ভেরি গুড, ইনফ্রাসাউন্ড। আর 20,000 হার্টজ এর বেশি হইলে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড। এখন এই যে ইনফ্রাসাউন্ড আর আল্ট্রাসাউন্ড, এটা হিউম্যানরা
নিজেদের হিয়ারিং এর পারপাসে ইউজ করে না, কিন্তু অনেকগুলো মেডিকেল পারপাসে এন্ড অনেকগুলো ইঞ্জিনিয়ারিং পারপাসে এরকম আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়, বুঝতে পারছো? আর এই যে এনিম্যালসরা যেরকম এলিফ্যান্টরা কি করে, এলিফ্যান্টরা ইনফ্রাসাউন্ড ইউজ করে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। ডলফিনস এন্ড ব্যাটস, ঠিক আছে, ডলফিনস এন্ড ব্যাটস এরা কি করে, আল্ট্রাসাউন্ড ইউজ করে তারা তাদের মুভমেন্টের কাজ চালায় আর তাদের ইনফরমেশন ট্রান্সফারের কাজটা করে। আমরা এগুলা ব্যাপারগুলি আলাদা করে দেখব পরে, যে ডলফিনস এন্ড ব্যাট তারা কিভাবে করে একটা ওরকম ইমেজ ক্রিয়েট করতে পারে, এগুলো আমাদের এ লেভেলসে আছে, বুঝতে পারছো? এরপরে মেডিকেলের মধ্যে কিভাবে আমরা সাউন্ড ইউজ করি, যে আল্ট্রাসাউন্ড ইউজ করে, যে অনেকজন বলে না যে পেটে পাথর হইছে, এরকম বলে না, তো ওখানের মধ্যে পেটে যে পাথর হয় ওগুলা জিনিসকে, ওই স্টোন গুলাকে ওটার ভিতরে ডিস্ট্রয় করে ফেলা হয়। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড ইউজ করে, আল্ট্রাসাউন্ড এত হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড যে ওইটা ইউজ করে কি করা হয়, স্টোন গুলাকে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে স্টোন গুলাকে ভেঙে ফেলে। ওখানের মধ্যে রেজোনেন্স নামের একটা কাহিনী হয়, ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ওইসব জিনিসগুলো এখন আমাদের সিলেবাসে নাই, সো এখন এই জিনিসটা আমরা এখন পড়বো না, ওটা আমরা পরে পড়বো। ওকে, সো এইগুলা হলো ব্যাপার যে আমাদের সাউন্ড ওয়েভের চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলাই ছিল। ওকে, কারো কি এগুলা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া বলো। একটা যে ছিল না অসিলোস্কোপ আর মাইক্রোফোন দিয়ে যে কিভাবে জানি সাউন্ডের স্পিড বের করে, ওটা একটু বুঝিয়ে দিবা আবার? আচ্ছা ঠিক আছে, ওকে, তো তাহলে ওই জিনিসটা আমরা এখন শুরু করব। বাট তার একটা কাজ করো, তোমরা এর পরের মিটিংটার মধ্যে জয়েন করো। হ্যাঁ, তোমরা পরের মিটিংটার মধ্যে জয়েন করো, এটাতে আর 2 মিনিটের মতো বাকি আছে, এটা অফ করে অন করতেছি আবার। ওকে, এখানে অ্যাকচুয়ালি স্পিড অফ সাউন্ডটা তোমাদেরকে দেখানো হয় না, এখানের মধ্যে তোমাদেরকে ছিল আসলে কোশ্চেনের মধ্যে কি ছিল, কোশ্চেনের মধ্যে ছিল যে তুমি ফ্রিকোয়েন্সি কিভাবে ডিটারমাইন করবে। এখানে কিন্তু স্পিড অফ সাউন্ডের ব্যাপারটা এটা এ লেভেলসে, এটা আগে ও লেভেলসে ছিল যে মাইক্রোফোন আর অসিলোস্কোপ, সরি অসিলোস্কোপের স্পেলিং এটা কি লিখছি, ইয়াল্লাহ, ওকে। সো তাহলে এখানের মধ্যে যে ব্যাপারটা বলতেছিলাম জাসরিন, যে তোমাদের কিন্তু স্পিড অফ সাউন্ড বের করার এক্সপেরিমেন্ট ছিল না, তোমাদের এখানের মধ্যে কোশ্চেন একটা যে কোশ্চেন পেপারের মধ্যে ছিল, এটা কি ছিল, যে ডিটারমাইনিং দ্য ফ্রিকোয়েন্সি ইউজিং অসিলোস্কোপ। ওকে, মাইক্রোফোন আর অসিলোস্কোপ ইউজ করে কিভাবে ফ্রিকোয়েন্সি অফ আ সাউন্ড ডিটারমাইন করা যায়, ওই জিনিসটার একটা এক্সপেরিমেন্ট ছিল, বুঝতে পারছো? তো এখানের মধ্যে তোমাদের কাজটা কি? হ্যাঁ বলো। হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো যে অসিলোস্কোপের আমি স্ক্রিনটা এখানের মধ্যে আঁকি একটা। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো অসিলোস্কোপের এখানে কতগুলা লাইনকে আমরা আলাদা আলাদা নাম দেই। হ্যাঁ, তোমাদের কি এই মান্থে কেমিস্ট্রি ক্লাস নিছে আপনারা? না, আপনারা তো বলছিল নিবে, তোমাদের নাকি অনেকজন নক দিতেছো ক্লাস নেওয়ার জন্য, এরপর বলছে যে একটা ক্লাস নিয়ে দেখবে রেসপন্স কেমন, যদি তোমরা ক্লাসটা করো ঠিক মতো তো তাইলে পরে নিবে রেগুলার এরকম। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো জাসরিন, যে এখানে আমাদের এই জিনিসটা এক্স অ্যাক্সিসটা হলো টাইম অ্যাক্সিস। ওকে,
এই যে আমি একটা অ্যারো দিয়ে মার্ক করলাম, এই জিনিসটাকে বলে, এটাকে বলা হয় টাইম বেস। ওকে, এটাকে কি বলা হয়? টাইম বেস অফ এন অসিলোস্কোপ। মানে কি, যে একটা ডিভিশনে কতটুকু টাইম রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ কল্ড দ্য টাইম বেস। সাপোজ আমি এখানের মধ্যে একটা টাইম দিলাম, মনে করো যে টাইম বেস হলো 0.5 মাইক্রোসেকেন্ড। ওকে, টাইম বেসটা কত দিলাম? 0.5 মাইক্রোসেকেন্ড। ওকে, সো তাহলে টাইম বেস কি জিনিস এটা বোঝা হয়েছে। এখন আমরা এই জিনিসটাকে মুছে দেই, আমরা ওখানের মধ্যে ওয়েভটা আঁকি ফার্স্টে। ওকে, ওয়েভটা দেখি কেমন। ওকে, সরি, ওকে। তো এখন এখানের মধ্যে দেখো, এখন এখানের মধ্যে আমরা কাজটা কি বলবো, আমাদের এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে অসিলোস্কোপের স্ক্রিনটাকে জুম ইন জুম আউট করা যায়, আর এটার স্কেলটাকে চেঞ্জ করা যায়। ওকে, যে অসিলোস্কোপ স্ক্রিনের জুম ইন জুম আউট করা যায়, আর এটার স্ক্রিনটাকে এরকম চেঞ্জ করা যায়। তো এখন আমরা কি করব, এটাকে জুম ইন জুম আউট করে এমন ভাবে এরকম রিপ্রেজেন্ট করব যেন অ্যাটলিস্ট একটা কমপ্লিট সাইকেল, একটা কমপ্লিট সাইকেল মানে কি, যে ওয়েভটা গেল দেন আবার আগের পজিশনে ফেরত আসলে এরকম একটা কমপ্লিট সাইকেল যেন অ্যাটলিস্ট আমরা দেখতে পাই। তো এখন এখানের মধ্যে দেখো, একটা কমপ্লিট সাইকেল ক্রিয়েট করতে কয়টা টাইম বেস নিছে? এইটা একটা টাইম বেস, এইটা একটা টাইম বেস, এইটা একটা টাইম বেস, এইটা একটা টাইম বেস, তাই না জাসরিন? হ্যাঁ, তো তাহলে কয়টা টাইম বেস নিল? 4। 4টা। সো তাহলে নাম্বার অফ টাইম বেস, নাম্বার অফ টাইম বেস ফর one complete cycle, for one complete, sorry, for one complete cycle is equal to 4. আর একটা টাইম বেসের টাইম কত? 0.5 0.5 কি? মাইক্রোসেকেন্ড। মাইক্রোসেকেন্ড। সো তাহলে what is the time period? Time period is equal to number of time base required for one complete cycle multiplied by time base, তাই না? হ্যাঁ, তো তাহলে এটা কত হবে? 4 into 0.5 মাইক্রোসেকেন্ড। এটা কত আসে? 2 মাইক্রোসেকেন্ড, তাই তো? এখন আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড রিলেটেড ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম 1/t। ওকে, তো তাহলে এখানে থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেলি যে 2 ইনটু, এখন এখানের মধ্যে কি হবে, মাইক্রোসেকেন্ড থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -6, তাই না? সেটা করলে পরে কত আসে? এটা আসে নাকি? দেখো তো যাবে। এটাই তো আসে। সো তাহলে জাসরিন এখন বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমরা অসিলোস্কোপ ইউজ করে কিভাবে একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি বের করতে পারি। হ্যাঁ, যে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা বলবো যে অ্যাটাচ দা মাইক্রোফোন উইথ দা অসিলোস্কোপ। ওকে, এখানে প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ বলতেছি, শুনো। যে অ্যাটাচ দা মাইক্রোফোন উইথ দা অসিলোস্কোপ এন্ড ইউজ দা মাইক্রোফোন টু ডিটেক্ট দা, কি বলে, ডিটেক্ট দা সাউন্ড ওয়েভ অর দা ওয়েভ, যেটার ফ্রিকোয়েন্সি বের করতে চাইতেছি আর কি। এখন লুক এট দা অসিলোস্কোপ স্ক্রিন এন্ড zoom in or zoom out or set the oscilloscope screen to show at least one complete cycle of the wave. Okay, যে at least যেন একটা কমপ্লিট সাইকেল শো করতে পারে। ওকে, সো তাহলে ওরকম জুম ইন জুম আউট করে আমরা টাইম ওরকম সেট করে অসিলোস্কোপের স্ক্রিনটাকে এরকম সুন্দর ওয়েতে নিয়ে আসলাম যেন at least একটা কমপ্লিট সাইকেল আমরা দেখতে পাই। সো একটা কমপ্লিট সাইকেল আমরা পাইলাম। তো এখন আমরা জানি যে অসিলোস্কোপের এক্স অ্যাক্সিসে যেই একটা ব্লক অর একটা স্কোয়ারে যে টাইমটা রিপ্রেজেন্ট করা হয় এটাকে আমরা বলি টাইম বেস। সো এখন আমরা দেখব যে একটা কমপ্লিট সাইকেল ক্রিয়েট করার জন্য কয়টা টাইম বেস লাগলো। তো আমরা নাম্বার অফ টাইম বেস কাউন্ট করব। তো এখন নাম্বার অফ টাইম বেস মাল্টিপ্লাইড বাই একটা টাইম বেসের টাইম, ওটা করলে কি পেয়ে যাব? দ্য টোটাল টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ।
সো তাহলে টোটাল টাইম পিরিয়ড আমরা পাইলাম কত 2 মাইক্রোসেকেন্ড আসলো। দেন ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সো এইভাবে করে আমরা কি বের করলাম, ফ্রিকোয়েন্সিটা বের করলাম। বুঝা গেছে এখন জাসরিন? হ্যাঁ ওকে, আর বাকিদের অন্য কোনো কিছু নিয়ে এখন কোশ্চেন আছে সাউন্ডওয়েভ চ্যাপ্টারের? ভাইয়া নাহিফা দেখো নোটসে একটা টেক্সট পরে দিছে। আমরা ভেলোসিটি বের করি, কি দিয়ে বুঝি নাই? আর নোটসে তো আছে পরে আমরা আবার ভেলোসিটি বের করি ওয়েভলেন্থ ঠিক করে মেজার করে। ওই তো ওয়েভলেন্থ আমাদের মেজার করার কাহিনী অন্যরকম। ওয়েভলেন্থের এখানে মধ্যে মেজার করা কাজটা কি, যে ওয়েভলেন্থ বের করার জন্য আমাদের আরো একটা কাজ করতে হয়। এখানে তো আমরা টাইমের ভ্যালু পাবো, এখানে তো আমরা ওয়েভলেন্থের ভ্যালু পাবো না। ওয়েভলেন্থ বের করার জন্য আমাদের অন্য প্রসিডিওর খুঁজতে হবে। ওকে, ওয়েভলেন্থ বের করার জন্য এটা আমাদের ইদার ওরকম সিগন্যাল জেনারেটর দিয়ে যে সাউন্ডটা প্রডিউস করতেছি, ওকে, ওখানের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সিটা জানতে পারবো। ওয়েভলেন্থটা এইভাবে ওয়েটা আমাদের জানার ওয়ে নাই। ওয়েভলেন্থ বের করার জন্য 2টা মাইক্রোফোন লাগে এন্ড ওটার প্রসিডিওরটা আরেকটু অন্যরকম। ওই জিনিসটা শুনতে চাও? হ্যাঁ ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো ব্যাপারটা কেমন, যে আমরা ওয়েভলেন্থ কিভাবে বের করতে পারি। ঠিক আছে, এখানের মধ্যে দেখো যে দিস ইজ অ্যান ভাইয়া বলো। নাহিফা টেক্সটটা দেখো। ও পাগল হয়ে যাইতেছে। আচ্ছা, নোটস এর যে ডায়াগ্রাম আছে ওইটাতে 2টা মাইক দেওয়া, ওইটা কেন? হ্যাঁ, এই যে 2টা মাইক দেওয়া ডেসিবেল দিয়ে সাউন্ডের ইন্টেন্সিটি বের করে, যে সাউন্ডের লাউডনেস এর অ্যামাউন্ট বের করে। ওকে, আর 2টা মাইক্রোফোনের কাজ এই যে এখানে, এটা আমরা এখন দেখাবো যে 2টা মাইক্রোফোনের কাজ কি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে 2টা মাইক্রোফোনের কাজ, তো তার মানে আমাদের এখানে 2টা অসিলোস্কোপের স্ক্রিন থাকবে। ওকে, এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব, দেখো আমাদের 2টা মাইক্রোফোন আছে, আমাদের 2টা মাইক্রোফোন আছে। ওকে, এখন এইখানে একটা সিগন্যাল জেনারেটর আছে। ওকে, এখানে একটা সিগন্যাল জেনারেটর আছে যেটা থেকে স্পিকারের মধ্যে আসে। এখন এই লাউড স্পিকার কি করবে, সাউন্ড প্রডিউস করবে। সো এখন এখানে আমাদের একটা মাইক্রোফোন, এখানে আমাদের একটা মাইক্রোফোন। নাও এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, হ্যাঁ লাউডনেস তো অ্যামপ্লিটিউডের সাথে রিলেটেড, কিন্তু ওই যে আমাদের ইন্টেন্সিটি অফ সাউন্ড, যে কত ডেসিবেল সাউন্ড আমাদের আসতেছে, কত ডেসিবেল সাউন্ড আমাদের হিউম্যান এয়ার কি করতে পারে, নরমাল ওয়েতে সহ্য করতে পারে, ওইটার একটা ইউনিট হলো ডেসিবেল। লাউডনেস অ্যামপ্লিটিউডের সাথে রিলেটেড, যে অ্যামপ্লিটিউড বেশি হলে লাউডনেস বেশি, কিন্তু লাউডনেসের ওই ইন্টেন্সিটিটা ওইটা আমরা বের করি ডেসিবেল দিয়ে। ডেসিবেল হলো ইউনিট। ওকে, আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছিলাম, দেখো দিস ইজ মাইক্রোফোন 1, দিস ইজ মাইক্রোফোন 2, এটা হলো মাইক্রোফোন 1, দিস ইজ মাইক্রোফোন 2। ওকে, এখন দেখো 2টা মাইক্রোফোন কি, 2টা মাইক্রোফোন স্পিকারের থেকে ইকুয়াল ডিসটেন্স দূরে আছে নাকি কাবিও? হ্যাঁ 2টা মাইক্রোফোন স্পিকারের থেকে ইকুয়াল ডিসটেন্স দূরে আছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, এখানের মধ্যে দেখো যে তারা যে অসিলোস্কোপের মধ্যে যেই প্যাটার্নটা ক্রিয়েট করবে, the patterns will be identical, একদম একটার সাথে আরেকটা কি করবে, মিলে যাবে। ওকে, যে ক্রেস্টের সাথে ক্রেস্ট, ট্রাফের সাথে ট্রাফ, ক্রেস্টের সাথে ক্রেস্ট, ট্রাফের সাথে ট্রাফ, সবগুলো এরকম ম্যাচ করবে, বিকজ both the microphones are receiving the sound wave at the same time. ওকে কাবিও, যে ব্যাপারটা হলো এরকম, যে দেখো আমাদের এই যে সাউন্ড ওয়েভটা আসতেছে, আমি সাউন্ড ওয়েভটা আঁকি তাহলে পরে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই যে সাউন্ড ওয়েভটা হলো এরকম, সো দিস ইজ দ্য সাউন্ড ওয়েভ that is actually coming out of the speaker. Okay, so এরকম। সো এখন মাইক্রোফোন 2টা একই সাথে আছে, সো তাহলে দুজনে কি করতেছে, সেম প্যাটার্নের এরকম ওয়েভ শো করতেছে। নাও যদি আমি একটা কাজ করি, কি কাজ করি, মাইক্রোফোন 1টাকে মাইক্রোফোন 1 এর জায়গাতেই রেখে মাইক্রোফোন 2টাকে যদি আমি নড়ায় দেই, যে মাইক্রোফোন 2টাকে মাইক্রোফোন 2টাকে যদি আমি একটা এখন সামনে নিয়ে আসলাম, তো এখন কি হবে,
এখন মাইক্রোফোন 2 এর প্যাটার্নটা, হ্যাঁ, এখন মাইক্রোফোন 2 এর প্যাটার্নটা আর আগের মতো থাকবে না। যে এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, এই যে মাইক্রোফোন 2টাকে এখানে নিলাম, তো এখন আমাদের এই ওয়েভের প্যাটার্নটা কি হয়ে যাবে, ওয়েভের প্যাটার্নটা এখন এরকম হয়ে যাবে যে এখন আর কি করতেছে না, একটার সাথে আরেকটার এরকম ম্যাচ হইতেছে না, যে যেখানে দুইজনের একসাথে ক্রেস্ট ছিল আর দুইজনের একসাথে ট্রাফ ছিল, ওই জিনিসটা কি এখন আর সিনক্রোনাইজেশনের মধ্যে আছে? সিনক্রোনাইজেশন মানে তো বুঝো যে একটার সাথে একটা মিলে যাওয়া আর কি, সিঙ্ক করা। ওকে, সো এখন দুইটা কি করতেছে না, একটার সাথে আরেকটা মিলতেছে না। ওকে, ভালো কথা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, তাহলে আমরা কি করব, এখন যদি আমরা মাইক্রোফোন 2টাকে ইদার ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড, হ্যাঁ, মাইক্রোফোন 2টাকে ইদার ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড মুভ করায় 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 আমরা যদি একটা কাজ করি, আমরা যদি মাইক্রোফোন 2টাকে এই পজিশনে নিয়ে আসি, যে দেখো মাইক্রোফোন 1 আর মাইক্রোফোন 2 এর মধ্যে সেপারেশনটা কত দেখছো, মাইক্রোফোন 1 হলো এই ক্রেস্টে, মাইক্রোফোন 2টা হলো এই ক্রেস্টের মধ্যে। এখন এরকম যখন নাকি তারা একসাথে ছিল, একই ডিস্টেন্স দূরে ছিল আর একই সাথে দুইটা মাইক্রোফোন ছিল, তখন তাদের প্যাটার্ন ছিল সেম। যখন নাকি একটু সরায় ফেলছে তখনই তাদের কি হয়ে গেছে, সিনক্রোনাইজেশনটা নষ্ট হয়ে গেছে। এখন আবার যখন নাকি তাদেরকে মুভ করায় এমন একটা ডিস্টেন্সে নিয়ে গেলাম যে দে আর এক্স্যাক্টলি ওয়ান ওয়েভলেন্থ অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার, ওকে, দে আর এক্স্যাক্টলি ওয়ান ওয়েভলেন্থ অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তখন আবার তাদের সিগন্যাল গুলা কি হয়ে যাবে কাবিও, তখন আবার তাদের সিগন্যাল গুলা পুরোপুরি সিনক্রোনাইজ হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। তো এখন এই যে যখন নাকি মাইক্রোফোন গুলা সেপারেশনে আছে কিন্তু তাদের সিনক্রোনাইজেশন অর তাদের প্যাটার্ন দুটো একই সাথে মিলে গেল, তো তার মানে কি, the two microphones are exactly one wavelength apart from one another. বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? না ভাইয়া আবার বলো। এখানের মধ্যে দেখো যে তোমাদের মাইক্রোফোনের পজিশন গুলা তো আমরা চেঞ্জ করতেছি, মাইক্রোফোন দুইটা একসাথে ছিল তখন তাদের প্যাটার্ন ছিল সেম। ওকে, মাইক্রোফোন দুইটা একসাথে ছিল তখন তাদের প্যাটার্ন ছিল সেম। এখন মাইক্রোফোন 2টাকে আমি আস্তে আস্তে দূরে নিব। ওকে, এখন আমি মাইক্রোফোন 2টাকে একটু দূরে নিলাম, সিনক্রোনাইজেশন নষ্ট হয়ে গেছে। মাইক্রোফোন 2টাকে আরো দূরে নিলাম, তখনও সিনক্রোনাইজেশন নষ্ট হয়ে আছে। এরকম হইতে 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 এক সময় যায় আবার তাদের কি হয়ে গেছে, যখন নাকি the two microphones are exactly one wavelength apart from one another, হ্যাঁ, যখন নাকি দুইটা মাইক্রোফোন এক্স্যাক্টলি আবার ওয়ান ওয়েভলেন্থ অ্যাপার্ট হয়ে গেছে, তখন কি তাদের আবার সিগন্যাল গুলি পুরোপুরি সিনক্রোনাইজ হয়ে গেছে, যে ক্রেস্টের সাথে ক্রেস্ট আর ট্রাফের সাথে ট্রাফ মিলে গেছে। সো তখন আমরা কি বুঝবো, তখন আমরা বলবো যে the two microphones are exactly one wavelength apart from one another. হ্যাঁ বুঝছি। আলিফ বুঝতেছো কি বলতেছে জাসরিন? হ্যাঁ ভাইয়া হ্যাঁ। ওকে, সো তাহলে এখন আমরা এই দুইটা মাইক্রোফোনের সেপারেশনটা কি করব, মিটার রুল দিয়ে মেজার করব। ওকে, মিটার রুল দিয়ে এই দুইটা মাইক্রোফোনের সেপারেশনটা মেজার করলাম। নাও উই নো দ্য ওয়েভলেন্থ অফ দ্য সাউন্ড ওয়েভ। ওকে, এরকম ওয়েভলেন্থ অফ দ্য সাউন্ড ওয়েভ বের করলাম। এখন ওয়েভলেন্থ জানি, আর সিগন্যাল জেনারেটর থেকে আমরা ফ্রিকোয়েন্সি নিতে পারি, আর একটু আগে যে প্রসিডিওরটা বললাম এই ওয়েতে আমরা ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, যে কোনো একটা ওয়েতে এরকম আমরা ফ্রিকোয়েন্সিটা বের করলাম। তো এখন ওয়েভলেন্থ বের করছি, ফ্রিকোয়েন্সি বের করছি। সো ইন অর্ডার টু ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড আমাদের কোন ফর্মুলা ইউজ করব নাইফা? Velocity equals to frequency into wavelength. সো v is equal to f lambda, এই ফর্মুলা ইউজ করে আমরা কি করব, এই ফর্মুলা ইউজ করে আমরা সাউন্ডের স্পিডটা বের করব। ওকে, কাবিও বুঝতে পারছো এখন? কিন্তু ভাইয়া হ্যাঁ বলো জাসরিন। আমরা যে একটা মাইক্রোফোন কাছে নিলাম দূরে নিলাম, এটার কি দরকার ছিল? এই যে আমরা যে এক্স্যাক্টলি ওয়ান ওয়েভলেন্থ আলাদা হইছে নাকি ওটা কখন বুঝবো, যখন নাকি তাদের প্যাটার্ন গুলা আবার একই সাথে মিলে যাবে। যদি তাদের সেপারেশনটা ওয়ান ওয়েভলেন্থের কম হয় আর ওয়ান ওয়েভলেন্থের বেশি হয়, তখন যে আবার কি তাদের মধ্যে সিনক্রোনাইজেশনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানের মধ্যে এই যে মাইক্রোফোনটা যদি তুমি এখানে রাখো,
এই মাইক্রোফোনটা যদি তুমি এখানে রাখো তাহলে পরে কি হবে, মাইক্রোফোন 2 ফার্স্টে কি পাইতেছে, মাইক্রোফোন 2 ইজ গেটিং আ ট্রাফ আর মাইক্রোফোন 1 ইজ গেটিং আ ক্রেস্ট, তাই না? তো তাহলে কি তারা দুইজন কি সিনক্রোনাইজেশনে আছে, একজনের সাথে আরেকজন মিলতেছে? না। তো এখন আমি যদি কি করি, মাইক্রোফোন 2 টাকে এক্স্যাক্টলি 1 ওয়েভলেন্থ দূরে আর এক্স্যাক্টলি 2 ওয়েভলেন্থ দূরে আর এক্স্যাক্টলি 3 ওয়েভলেন্থ দূরে নেই, তখন যায় তাদের কি হবে, সিনক্রোনাইজেশনে আসবে। তো তাহলে আমরা এরকম আস্তে আস্তে মুভ করাবো যেন আমাদের এরকম মাল্টিপল ওয়েভলেন্থের সেপারেশন না হয়ে যায়, যে আমরা দুইটা মাইক্রোফোন একসাথে ছিল, একটাকে রেখে আরেকটাকে আস্তে আস্তে মুভ করাইতেছি আর অসিলোস্কোপ স্ক্রিনের মধ্যে চোখ রাখতেছি যে কখন সিনক্রোনাইজেশনে আসে। তো যখন নাকি এরকম সরানোর পর একবার সিনক্রোনাইজেশনে চলে আসলো, ফার্স্ট টাইম যখন সিনক্রোনাইজেশনে আসলো তখন তাদের মধ্যে সেপারেশন কত, 1 ওয়েভলেন্থ। এরপর আবার দূরে সরাই ফেললাম, এরপর আবার সিনক্রোনাইজেশন নষ্ট হয়ে গেছে, দূরে সরাইতেছি সরাইতেছি সরাইতেছি, আবার যখন নাকি এক্স্যাক্টলি 2 ওয়েভলেন্থ অ্যাপার্ট হয়ে গেল তখন আবার তারা কি করবে, সিনক্রোনাইজেশনে চলে আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ওইভাবে করে আমরা কি করব, এরকম 1 ওয়েভলেন্থ 2 ওয়েভলেন্থ এরকম করে করে আমরা ডিসটেন্স গুলা বের করে ওয়েভলেন্থের ভ্যালু গুলা ডিটারমাইন করতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা। নাহিফার কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে এখন, দুইটা মাইক কেন আমরা ইউজ করছিলাম যে? নাইফা কি আছে? নাই তো। আচ্ছা, সো তাহলে বাকি যারা আছো তাদেরকে কার কোনো কনফিউশন আছে এখন? কিবরিয়া? না। ওকে, সো তাহলে মাইশারা, মতখোর, তোমাদেরও তো বুঝার কথা নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব আর কি, এখন আমরা আবার স্ট্যান্ডার্ড 8 এর ক্লাস শুরু করতে হবে। ওকে, সো তোমাদেরকে আমি ওয়ার্কশিট দিয়ে দেব গ্রুপের মধ্যে, ওয়ার্কশিট গুলা করে রাখবা। তো ওই ওয়ার্কশিট গুলার আমরা সলিউশন করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ। ভাই।